হ্যালো বন্ধুরা, আজকে আমরা আলো নিয়ে আলোচনা করব। আমাদের আজকে সেকেন্ড চ্যাপ্টার আমরা পড়ব আলো, ভৌত পরিবেশের আলো পড়ব। আলো হলো এক প্রকারের শক্তি যা দিয়ে আমরা দেখতে পাই। ঠিক আছে, যে বস্তু থেকে আলো নির্গত হয় সেটাকে আমরা বলি স্বপ্রভ, আর যেটা থেকে আলো নির্গত হয় না তাকে আমরা বলি অপ্রভ অথবা নিষ্প্রভ। আচ্ছা, আলোর উৎস যেখান থেকে আসছে, আমরা সূর্যকে আলোর উৎস ধরতে পারি। ঠিক আছে, বিরাট আলোর উৎস আমাদের সূর্য। এছাড়া এটা হচ্ছে ন্যাচারাল আলোর উৎস, হ্যাঁ, প্রাকৃতিক। আর যেটা আর্টিফিশিয়াল আলোর উৎস হচ্ছে টিউবলাইট, বাল্ব, যেগুলো আমরা আমাদের ঘরে রাতের বেলা জ্বালাই, সেগুলো ছাড়া আমরা দেখতে পাই না। দিনের বেলা সূর্যের আলো, রাতের বেলা বাল্ব, টিউব এগুলো জ্বলে, তবেই আমরা দেখতে পাই। আলো যে যে বস্তুর উপর পড়ে সেই বস্তুগুলোকেই আমরা দেখতে পাই, যে বস্তুর উপর পড়ে না সেগুলো আমরা দেখতে পাই না। আচ্ছা, এবার আমরা বুঝবো যে আলো তো একটা মাধ্যমের মধ্যে দিয়ে পাস করে। এই যে সূর্য রশ্মি আসছে, বিভিন্ন রকম রে আসছে, সূর্য থেকে বিভিন্ন রকমের রশ্মি আসে। তার মধ্যে 7টা আলোর রশ্মি, বেনিয়া সহ কলা, আমরা চোখে দেখতে পাই, সেটাই শুধু ভিজিবল। এছাড়াও গামা রশ্মি, হ্যাঁ, তারপরে বিটা রশ্মি, আরো নানান রকম আছে, আলট্রাভায়োলেট রে, এগুলো কিন্তু চোখে আমাদের দেখতে পাই না আমরা, কিন্তু এগুলো আসছে সূর্য থেকে সবাই। ঠিক আছে, আচ্ছা, এবার আলো একটা বায়ুমণ্ডলের মধ্যে দিয়ে আসে, তাহলে বায়ুমণ্ডল একটা মাধ্যম, কিন্তু বায়ুমণ্ডলটা নিশ্চয়ই এমন মাধ্যম যেখান দিয়ে আসলে আমরা জিনিসগুলোকে দেখতে পাই। তাহলে আলো যে যে মাধ্যমের মধ্যে দিয়ে যায় সেই মাধ্যমগুলো সম্বন্ধে আমরা একটু জানবো। যেমন হচ্ছে স্বচ্ছ মাধ্যম কাকে বলে? আলো যে মাধ্যমের মধ্যে দিয়ে ভালোভাবে পরিষ্কারভাবে যাতায়াত করতে পারে তাকে বলা হয় স্বচ্ছ মাধ্যম, যার ভিতর দিয়ে আলো সহজেই চলাচল করতে পারে। যেমন হচ্ছে বিশুদ্ধ জল, যেমন হচ্ছে বায়ু মাধ্যম, এরা হচ্ছে স্বচ্ছ মাধ্যম। আর অস্বচ্ছ মাধ্যম কাকে বলে? যে মাধ্যমের ভিতর দিয়ে আলো যাতায়াত করতে পারে না, যেমন হচ্ছে কাঠ, ইট, হ্যাঁ, এগুলোর মধ্যে দিয়ে আলো যাতায়াত করতে পারে পারে না। আলো ওই বস্তুটার উপর পড়ে, সেই বস্তু থেকে প্রতিফলিত হয়ে আমাদের চোখে আসে, তারপর আমরা ওই বস্তুটাকে দেখতে পাই, কিন্তু আলো ওই বস্তুটার মধ্যে দিয়ে পাস করতে পারে না। যদি পাস করতো তাহলে আমরা আলো কোনো উৎস থেকে আলো বেরোচ্ছে, তার সামনে যদি আমরা একটা অস্বচ্ছ বস্তুকে ধরি, তার মধ্যে দিয়ে আলো পাস করতে পারে না বলেই তার ছায়া পিছন দিকে পড়ে। আচ্ছা, আর ঈষৎ স্বচ্ছ মাধ্যম কাকে বলে? যে মাধ্যমের ভিতর দিয়ে আলোক আংশিকভাবে যাতায়াত করতে পারে তাকে বলা হয় ঈষৎ স্বচ্ছ মাধ্যম। যেমন কি তৈলাক্ত কাগজ, ঘষা কাচ, অনেকের জানলায় ঘষা কাচ দেওয়া হয়, ঘরটা আলোকিত থাকে, বাইরে সূর্যের আলোটা যখন পড়ে তখন ঘরটা আলোকিত থাকে, বাট বাইরে থেকে ভেতরও দেখা যায় না, ভেতর থেকে বাইরের জিনিসও দেখা যায় না ঘষা কাচ দিয়ে। তাহলে ঘষা কাচটা হলো একটি অস্বচ্ছ মাধ্যম। আচ্ছা, এবার আমরা পড়ব আলোর একটা বিশেষ ধর্ম, সেটা হচ্ছে আলো সবসময় সরল রেখা পথে চলে। আলো সবসময়, আলো কখনোই বাঁকা পথে চলে না, সবসময় সরল রেখায় চলে। তা সেটা আমরা একটা ছোট্ট পরীক্ষা দিয়ে বুঝবো। দেখো, এইখানে একটা এখানে একটা ল্যাম্প জ্বলছে, ঠিক আছে, আর এইখানে একটা সোজা নল রেখেছে, তার দুমুখ খোলা, আর এখানে একজন চোখ দিয়ে দেখছে। ঠিক আছে, এ যখন চোখ দিয়ে দেখছে, এই আলোক রশ্মিটা সরল রেখা যাচ্ছে বলে এখান থেকে সোজা, আমার রেখাটা ভালো হচ্ছে না আঁকাটা, এরকম সোজা যাবে, আলোক রশ্মি এরকম সোজা যায় সবসময়, দিয়ে তার চোখে পড়ছে, তখন সে কি করছে, এখানে যে আলোটা জ্বলছে সেটা দেখতে পাচ্ছে স্পষ্ট। কিন্তু এই ল্যাম্পটা এখানেই জ্বলছে, অথচ কেউ যদি এরকম একটা বাঁকা মতো নল নেয়, তারও দুমুখ খোলা, এদিকেও খোলা এদিকেও খোলা, এখানে একটা চোখ রেখেছে। ঠিক আছে, এবার আলোক রশ্মি তো সোজা যাবে, এখান থেকে আলো বেরোলো সোজা, এখানে ধাক্কা খেলো, ব্যাস, আর যেতে পারলো না, প্রতিফলিত হয়ে হয় ফিরে গেল বা এখানেই থাকলো। তাহলে এখান থেকে তখন কিন্তু এর চোখে কোনো আলো এসে পৌঁছবে না, মুখ খোলা কিন্তু। তাহলে এর থেকে আমরা বুঝতে
বুঝতে পারি কি, যে আলো সরল রেখায় চলে। এরপর কি বলছে, আমরা কতগুলো লাইট পড়তে গেলে বা আলো সম্বন্ধে পড়তে গেলে আমাদের কতগুলো টার্ম জানতে হবে। যেমন হচ্ছে সমান্তরাল রশ্মিগুচ্ছ, অভিসারী রশ্মিগুচ্ছ, অপসারী রশ্মিগুচ্ছ। এগুলো কি? সমান্তরাল রশ্মিগুচ্ছ হচ্ছে যখন আলোক রশ্মিগুচ্ছ তিনটি আলোক রশ্মি পরস্পর সমান্তরাল থাকে তখন তাকে বলা হয় সমান্তরাল রশ্মিগুচ্ছ। তার মানে কি, পরস্পর আলোক রশ্মিগুচ্ছ একে অপরের সঙ্গে প্যারালাল থাকবে, এই যে সমান্তরাল। এইটার সঙ্গে এটার দূরত্ব, এটার সঙ্গে এটার দূরত্ব সমান, এটার সঙ্গে এটার দূরত্ব, এটার সঙ্গে এটার দূরত্ব প্রথম থেকে শেষ অবধি সমান। কখনোই একে অপরকে ইন্টারসেক্ট করবে না বা একে অপরকে ছেদ করবে না। মানে সমান্তরাল রেখা কি করে, সমান্তরাল রেখা সবসময় সমান দূরত্বে সমানে চলতে থাকে, তাই তো? কখনো এরকম ভাবে আটকে এরকম হয়ে যায়, কখনো হবে না। তাহলে এটা হচ্ছে সমান্তরাল রশ্মিগুচ্ছ। ঠিক আছে? সূর্য থেকে যে আলোক রশ্মি আমাদের পৃথিবীতে এসে পৌঁছয় সেটা হচ্ছে সমান্তরাল রশ্মিগুচ্ছর একটি উদাহরণ। আচ্ছা, এবার আমরা পড়বো অভিসারী রশ্মিগুচ্ছ। অভিসারী রশ্মিগুচ্ছ কি? ছবিটা আগে আঁকি, তাহলে দেখবে বুঝতে সুবিধা হবে। তাহলে রশ্মিটা যাওয়ার পথে কোনো একটি বিন্দুতে গিয়ে মিলিত হচ্ছে। একগুচ্ছ রশ্মি তার গতিপথে কোনো একটি বিন্দুতে মিলিত হচ্ছে, তাহলে সেটাকে আমরা বলবো অভিসারী রশ্মিগুচ্ছ। অভিসারী। ঠিক আছে? যে কোনো আলোক রশ্মিগুচ্ছ যদি গতিপথে কোনো একটি বিন্দুতে মিলিত হয় তাকে অভিসারী রশ্মিগুচ্ছ বলে। আর অপসারী রশ্মিগুচ্ছ কাকে বলে? না, যখন কোনো আলোক রশ্মিগুলি তার গতিপথে একে অপরের থেকে সমানে দূরে সরে যাচ্ছে, একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে। আলো যখন পড়বো আমরা, আলোতে যখন রশ্মি আঁকবো সব সময় অ্যারো সাইন দেব। অ্যারো সাইন যদি না দিই এই আঁকাটার কোনো মূল্যই নেই, এটা যেন সবসময় মাথায় থাকে। অপসারী, একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে, অপসারী রশ্মিগুচ্ছ। অনেকগুলো রশ্মি, তাই রশ্মিগুচ্ছ। সমান্তরাল রশ্মিগুচ্ছ। ঠিক আছে? আচ্ছা, এবার যে একটু আগেই আমরা বলছিলাম স্বচ্ছ অস্বচ্ছ মাধ্যম, তাহলে অস্বচ্ছ মাধ্যম মানে অস্বচ্ছ মাধ্যম না, কোনো অস্বচ্ছ বস্তু, কোনো একটা আলোক রশ্মির উৎস, আলোক রশ্মির একটা উৎস, সেই উৎসর সামনে যদি কোনো অস্বচ্ছ বস্তু এসে পড়ে তাহলে কি হবে? আলোক রশ্মিগুচ্ছ সরল রেখায় চলে সবসময়, এরম যাবে, বেঁকে যাচ্ছে আঁকাটা। আচ্ছা, এটাই দেখো, তাহলে এখান থেকে আলোক রশ্মিগুচ্ছ যাচ্ছে তো। এটা পর্দা, ধরে নিলাম এম এম ড্যাশ, এটা পর্দা। তাহলে এই আলোটা এখানে যখন পড়ছে, এই জায়গাটা আলোকিত হচ্ছে, এই জায়গাটা অন্ধকার, শুধু এই জায়গাটা অন্ধকার না, এইখানটাও অন্ধকার। তাহলে এটাকে আমরা কি বলবো? এই জায়গাটাকে আমরা বলবো ছায়া। এই ছায়া আবার তিন রকম হয়, দুরকম হয়। ছায়াকে আমরা দুরকম ছায়া কি কি, একটা হচ্ছে প্রচ্ছায়া, একটা হচ্ছে উপচ্ছায়া। আচ্ছা, তাহলে আমরা কি বলছিলাম, যে কোনো আলোক উৎসর সামনে যদি কোনো অস্বচ্ছ বস্তু থাকে তাহলে সেই অস্বচ্ছ বস্তুকে ভেদ করে আলো যেহেতু পৌঁছতে পারছে না, তাহলে অস্বচ্ছ বস্তুর পিছন দিকে যে অন্ধকারাচ্ছন্ন অঞ্চলের সৃষ্টি হচ্ছে সেটা হচ্ছে ছায়া।
এই ছায়া হচ্ছে দু রকমের, একটা প্রচ্ছায়া একটা উপচ্ছায়া। এখন কোনো একটা আলোক উৎস, তার সামনে একটা কোনো বিস্তৃত আলোক উৎস, তার সামনে কোনো একটা বড় ধরনের বস্তু রয়েছে, ধরে নিলাম তার থেকে বড়। এবার তাহলে আলোক উৎসটা থেকে আলোক রশ্মি বেরোচ্ছে। এবার আলোক রশ্মি সবসময় সরল রেখায় চলে, এইভাবে এলো, এই একটা রশ্মি এলো, আচ্ছা এই একটা রশ্মি এলো, এই একটা রশ্মি গেল। এখানে কিন্তু আরো অনেক রশ্মি আসছে, আমি একটা করে আঁকছি যাতে বুঝতে সুবিধা হয়। এইভাবে এলো, তাহলে দেখা গেল যে অস্বচ্ছ বস্তুর পিছনে দু ধরনের ছায়া তৈরি হচ্ছে, একটা খুব ঘন ছায়া, আর একটা সেইটাকে বলা হয় প্রচ্ছায়া। আর ঘন ছায়ার বাইরে আর একটা হালকা ছায়া দেখতে পাওয়া যায়, সেটাকে বলা হয় উপচ্ছায়া। তাহলে যখন কোনো একটা আলোক উৎস থেকে যে অস্বচ্ছ বস্তুটা আকারে বড় হয়, তখন আমরা যত এই পিছন দিকে পর্দাতে আমরা দেখি যে সমানে এই প্রচ্ছায়া এবং উপচ্ছায়া আকারে বড় হতে থাকে। ঠিক আছে, আর একটা ছবি আমরা আঁকি। এবার আমরা আঁকবো আলোক উৎসটা অনেক বড়, সেই তুলনায় অস্বচ্ছ বস্তুটা ছোট। এটা হচ্ছে আলোক উৎস, এইটা হলো অস্বচ্ছ বস্তু। আলোক উৎস থেকে আলো অস্বচ্ছ বস্তুর উপর পড়ছে, সামনের পোর্শনটা আলোকিত হচ্ছে, পিছনের পোর্শনটা আলোকিত হচ্ছে না, তখন পর্দাটা যদি এরম জায়গায় থাকে, তাহলে মানে পর্দাটা যদি অস্বচ্ছ বস্তুর কাছাকাছি থাকে, তখন আমরা কি দেখব, পর্দাটা যদি আলোক উৎসর কাছাকাছি থাকে তখন আমরা দেখব যে এই ঘন পোর্শনটা ছোট। আচ্ছা, আগের আঁকাটা একটু সমস্যা ছিল, আবার ওটা মুছে পরিষ্কার করে আঁকলাম। দেখো, যদি কোনো বিস্তৃত আলোক উৎস থাকে আর আলোক উৎসের তুলনায় যে অস্বচ্ছ বস্তুটা সেটা আকারে ছোট হবে, এরকম যদি হয়, তখন ধরে নিলাম এবি একটা বিস্তৃত আলোক উৎস, তার সামনে সিডি একটা অপেক্ষাকৃত ছোট অস্বচ্ছ বস্তু রাখা হয়েছে, আর এগুলো হচ্ছে পর্দা, মানে পর্দাটাকে আমি আস্তে আস্তে সামনে এগোচ্ছি অথবা সামনে থেকে পিছনে নিয়ে যাচ্ছি। M1 হলো পর্দা, পর্দার উপরে ছায়াটা পড়বে, সেই ছায়াটাকে আমরা বিচার করব যে কিরকম ছায়াটা হলো, ছায়াটা কিরকম হলো, প্রচ্ছায়াটা কিরকম, তার উপচ্ছায়াটাই বা কিরকম, সেটা আমরা বিচার করব। তা কি হচ্ছে, এ বিন্দু থেকে একটা রেখা বেরোচ্ছে এসি, একটা রেখা বেরোচ্ছে এডি, আলোক রশ্মি অস্বচ্ছ বস্তুর ধার ঘেঁষে সে কোথায় যাচ্ছে, ই আর এফ বিন্দুতে গিয়ে পড়ছে। এই রশ্মি দুটির মাঝের অংশের আলো বস্তুতে বাধা পেয়ে পর্দায় ইএফ অঞ্চলে একটা ছায়া সৃষ্টি করছে, ইএফ অঞ্চলে একটা ছায়া সৃষ্টি করছে। আচ্ছা, ছায়া সৃষ্টি করছে। আবার আলোক উৎস বি থেকে আবার বি থেকে বিসি এরকম ভাবে যাচ্ছে, একটা বিসি হয়ে একটা আলোক রশ্মি যাচ্ছে, এভাবে একটা আলোক রশ্মি যাচ্ছে। আবার বি ডি একটা আলোক রশ্মি যাচ্ছে, যেটা জিএইচ অঞ্চলে একটা ছায়া সৃষ্টি করছে। এর ফলে এফএইচ অঞ্চলে সিডি বস্তুর যে ছায়া তৈরি হলো, ইজি অংশে কোনো আলোক রশ্মি পৌঁছচ্ছে না। ইজি অংশে কি কোনো আলোক রশ্মি পৌঁছচ্ছে?
লাল পোর্শনে প্রথম লাল যে ভাগটা রয়েছে, এখানে যদি আমি একটা পর্দা ফেলি, প্রথম যে ভাগটা রয়েছে তাহলে এখানটা হচ্ছে কি প্রচ্ছায়া, আর এই EH আর এদিকে GF এই অঞ্চলটা হচ্ছে উপচ্ছায়া, এদিকে ছায়াটা হালকা। পর্দাটাকে আমি আরেকটু পিছিয়ে নিয়ে গেলাম, তখন আমি দেখছি যে এই যে প্রচ্ছায়াটা সেটা আরেকটু ছোট হলো, কিন্তু উপচ্ছায়াটা আরো বড় হয়ে গেল। আরো যদি পিছিয়ে নিয়ে যাই তখন দেখবো প্রচ্ছায়াটা আরো সরু হয়ে শঙ্কুর একেবারে কর্নারে গিয়ে দাঁড়িয়েছে, শঙ্কুর ওপরের বিন্দুটাই গিয়ে দাঁড়িয়েছে ভার্টিসেসে। আর উপচ্ছায়াটা কত বেশি জায়গা জুড়ে দেখো। আর যদি একদম আমি পিছিয়ে নিয়ে যাই অনেকটা, তাহলে দেখবো পুরোটাই উপচ্ছায়ায় পরিণত হয়েছে, তখন আর এই ঘন কালো যে প্রচ্ছায়াটা সেটা আর দেখাই যাবে না। ঠিক আছে, এটা আমরা পর্দাটাকে আগিয়ে পিছিয়ে দেখলাম কি কি কাণ্ড কারখানা হয়। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস সিদ্ধান্তে আসতে পারি কি না, ছায়ার আকৃতি এবং প্রকৃতি, আলোর উৎস, অস্বচ্ছ বস্তুর আকার, আলোক উৎস থেকে অস্বচ্ছ বস্তুর দূরত্ব আর বস্তু থেকে পর্দার দূরত্ব এগুলোর উপর নির্ভর করে। ঠিক আছে, এটা আমরা পড়লাম। আর আরেকটা ছোট্ট জিনিস পড়ে নি, সেটা হচ্ছে পিনহোল ক্যামেরা। পিনহোল ক্যামেরা কি? পিনহোল ক্যামেরা আলো যে সরল রেখায় চলে এই নীতির উপর বিশ্বাস করে, এই নীতির উপর নির্ভর করে পিনহোল ক্যামেরা তৈরি করা হয়েছে। এই ছবিটা ভালো করে দেখে নাও, ভালো করে বুঝে নিয়েছো তো? এবার মুছে দিচ্ছি। হ্যাঁ, এইটা ধরে নাও পিনহোল ক্যামেরার পর্দা। ঠিক আছে, পিনহোল ক্যামেরার এখানে যদি পিনটা হয় তাহলে এই একটা আলোক উৎস, একটা ল্যাম্প থেকে ধরে নাও এ বি না এ ড্যাশ, এ ড্যাশ একটা আলোক রশ্মি গেল, আবার বি ড্যাশ একটা আলোক রশ্মি গেল। ঠিক আছে, গেলে তাহলে পর্দায় যে প্রতিবিম্বটা তৈরি হলো, পর্দায় একটা প্রতিবিম্ব তৈরি হবে। কি প্রতিবিম্ব? না এই ল্যাম্পের যে উপরের শিখাটার থেকে তো আলোক রশ্মিটা বেরোচ্ছে, এই আলোক রশ্মিটা এ ড্যাশ এখানে একটা বিন্দুতে এলো, মিলিত হলো, আর এখান থেকে এখানে গেল। আর বাকিগুলোও কিন্তু এইভাবে অনেক রশ্মি গেছে, কিন্তু সেগুলো আমরা এখন একে দেখাচ্ছি না। যাই হোক, এই যে গেছে এখানে যে প্রতিবিম্ব, উল্টো প্রতিবিম্ব তৈরি হয়েছে, এটাই সরল রেখায় চলছে আলো, তার প্রমাণ করে যে উল্টো প্রতিবিম্ব তৈরি হচ্ছে। আচ্ছা, তাহলে পিনহোল ক্যামেরাতে কত প্রতিকৃতির এই বৈশিষ্ট্যটা কি হবে? বৈশিষ্ট্য হবে এটাই যে উল্টো হবে, ছিদ্র থেকে বস্তুকে দূরে সরালে প্রতিকৃতির আকার ছোট হবে, ক্যামেরার ছিদ্র বড় হলে প্রতিকৃতি অস্পষ্ট হয়ে যাবে, কারণ এই ছিদ্রটা দিয়ে অনেকগুলো রশ্মি যদি একসঙ্গে বেরোয় তাহলে ওখানে ছিদ্রটা যদি বড় হয় তাহলে ওখানে প্রতিকৃতিটা কি হবে? তখন অস্পষ্ট হয়ে যাবে। বাক্সের দৈর্ঘ্য বেশি হলে প্রতিকৃতির আকার বড় হবে, মানে বাক্সটা যদি এখান থেকে অনেক বড় হয়, লেন্থে যদি বড় হয় তাহলে প্রতিকৃতির আকার বড় হবে। এইগুলোই হচ্ছে পিনহোল ক্যামেরার প্রতিকৃতির বৈশিষ্ট্য।
তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম। পরের দিন আলোর প্রতিফলন থেকে আমরা শুরু করব পড়া। ঠিক আছে?